স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। এবারে থাকছে বিস্তারিত। ইভিএম বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ঠেকাতে ফিরছে না ভোট। নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল কমিশন চাইলে বাতিল করতে পারবে। এই ধরনের বিধানসহ আরও কিছু বিধান সন্নিবেশ করে আরপিও সংশোধন করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। জেসমিন টুলি, সংশোধনীগুলো শুনলেন, সংশোধনীগুলো নিয়ে আসলে কি মতামত? সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা সহায়ক হবে? সমস্ত সংশোধনীগুলো সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার মহোদয় বলল তার সবকটাই নির্বাচনী সংস্কার কমিশনের ছিল। শুধুমাত্র একটা না ভোটের জায়গায় নির্বাচন সংস্কার কমিশনের ছিল যে এই না ভোটের বিধানটা সব আসনের জন্য প্রযোজ্য হবে। কিন্তু ওনাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে না, শুধুমাত্র না ভোটটা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে, মানে একজন ক্যান্ডিডেট থাকবে যেখানে, তার জন্য শুধু না ভোটের বিধান। এই ক্ষেত্রে হয় কি একটা বৈষম্য দেখা দেয়, মানে যেখানে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছিল না তাকে তখন নার সাথে ফাইট করতে হবে, মানে নাও আর একজন ক্যান্ডিডেট হলো। কিন্তু যেখানে মনে করেন 5 জন ক্যান্ডিডেট আছে, যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন মাত্র মনে করেন 10% বা 5%, সে কিন্তু বিনা দ্বিধায় নির্বাচিত হয়ে যাচ্ছে। আর সংস্কার কমিশনের যে সুপারিশটা ছিল যে না ভোটটা সবার জন্য প্রযোজ্য হবে এবং না যদি সর্বোচ্চ ভোট পায় সেক্ষেত্রে পুরো নির্বাচনীটা বাতিল হয়ে আবার নতুন নির্বাচনে তফসিল হবে। জিনিসটা ছিল এরকম। তা আমার কোনো কাছে মনে হচ্ছে যে এটা ঠিক সঙ্গত হয় না যে আপনি এক একটা নির্বাচনে আসেন বা এক এক পরিস্থিতিতে এক এক রকম। একবার একজন না ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু অন্যরা অযোগ্য হওয়ার পর না ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে তারা নির্বাচিত হচ্ছে। তা এইটা আমার মনে হয় ভাবার দরকার এবং এই বিষয়টা আমার মনে হয় ইলেকশন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলা প্রয়োজন, তাদের সাথে সংলাপ করা প্রয়োজন। আর অন্য যে বিষয়গুলো আছে যেটা বললো যে পুরো ভোট কেন্দ্র বা পুরো নির্বাচনী আসনের নির্বাচন বন্ধ হতে পারে, তারপরে পুরো আসনের ভোট কেন্দ্র বা ভোট কেন্দ্র সময়ে বা পুরো আসনের নির্বাচন বাতিল হতে পারে, তার প্রার্থিতা বাতিল হতে পারে। এই সুপারিশগুলো ছিল, সবকটারই ভালো দিক আছে, সবকটাই ভালো চিন্তা ভাবনা করে এই সুপারিশগুলো করা হয়েছে। আর আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী শব্দটা আসলে প্রথমে 2001 সালে অর্ডিন্যান্স দিয়ে প্রথমে 2001 সালে এটা অন্তর্ভুক্ত করা ছিল। পরে 2009 সালে যখন 9 সালে অর্ডিন্যান্সটা পাস করার সময় তখন ওই আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রতিরক্ষা বিভাগের বিভাগ সমূহগুলো বাদ দেওয়া হয়, কর্ম বিভাগ সমূহগুলো বাদ দেওয়া হয়, মানে নতুন করে এটা ঢুকাচ্ছে। এবং সেনাবাহিনীর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে অসম্ভব মতন অপরিহার্য হয়ে ওঠে নির্বাচনের জন্য। এটা একটা খুবই ভালো সংশোধনী যেটা আমাদের সংস্কার কমিশনও করেছে, নির্বাচন কমিশনও তা একসেপ্ট করেছে। এছাড়া আরো বেশ কিছু সুপারিশ যেটা হলফনামায়, এটাও আইন সংস্কার কমিশনের সুপারিশ ছিল যে যদি কেউ তার যে হলফনামা দিচ্ছে সেখানে যদি কোনো মিথ্যা বা অসত্য অথবা অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর কোনো তথ্য দেয়, এটা যদি পরেও এটা হয় তাহলে আইনের আওতায় আনা যেতে পারে।
সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। এগুলো তার মানে এগুলো নির্বাচন কমিশনকে আরও বেশি ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতাগুলো প্রয়োগ করে আসলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। পথটা অনেক সহজ হবে। জি, সহজ হবে। অধ্যাপক মাহবুবুর রহমান, আপনি কি মনে করেন এই সংস্কারগুলো সম্পর্কে, যে আরপিওতে যেগুলো সন্নিবেশ করা হলো নতুন করে? আসলে অনেকগুলো সংশোধনে নিয়ে আসা হয়েছে। এই আমরা সবসময় দেখেছি প্রতিটা নির্বাচনের আগেই কিন্তু দেখবেন আপনি এই আরপিও সংশোধনের একটা খেলা চলে। তো এখনো হয়েছে, কাদের সাথে আলাপ করে হয়েছে, কতটা হয়েছে, যতটুকু বুঝতে পেরেছি যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের অনেকগুলোই রিফ্লেক্টেড হয়েছে এখানে। কিন্তু নির্বাচন সংস্কার কমিশনও কিন্তু খুব লিমিটেডভাবেই কিন্তু স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে। তো এখন যদি এই নির্বাচন আরপিও সংশোধনের আগে যদি স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে এই জিনিসগুলো পাশ করে নেয়, এগুলোর অনেক ব্যাকসাইড কিন্তু নতুন করে প্রকাশিত হবে ওই নির্বাচনের সময় বা আগে। তখন কিন্তু নির্বাচন কমিশন এগুলোকে ট্যাকেল দিতে পারবে না। এই জন্য একটা প্রক্রিয়ার মধ্যে তো তার যাওয়া দরকার ছিল। যেমন আমি আপনাকে বলি যে নির্বাচন কমিশন বলছে যে সে আংশিক, পুরো বা সবটাই বন্ধ করে দিতে পারবে নির্বাচন। এত তো মানে নির্বাচন কমিশনের একটা স্বৈরাচারী অবস্থা তৈরি হচ্ছে এখন আবার। কিন্তু এটা চেক না দিলে, ব্যালেন্স না করলে তো হবে না। আপনাকে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ব্যালেন্স করেই কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতাটাকে বাড়াতে হবে। মানে নির্বাচন কমিশনকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে জায়গায় গেলে নির্বাচন কমিশন নিজেও আবার একটা স্বৈরাচারী অবস্থা তৈরি করে ফেলতে পারে। এটা একটা ব্যাপার। সো এটার সাথে রাজনৈতিক দলগুলো একমত যদি হয়ে থাকে সেটা অন্য কথা। আর যদি একমত না হয়ে থাকে, আমি মনে করি মানে এটাকে কিভাবে আরো আলোচনা দরকার। মানে এখনই তো সমাধান করার বলা যাবে না যে, কিন্তু দেখে মনে হলো আর কি যে সে নিজের সিদ্ধান্তে সবগুলো চেঞ্জ করে ফেলবে বা বাতিল করে দিবে। এটা কি প্রক্রিয়ায়? এবং যে আবার যে সিদ্ধান্তটার কথা বললো যে মানে হলফনামার ব্যাপারটা, হলফনামাটা যাচাই করে কি করে, এই যে পদ্ধতি কি, এবং আসলে কতদিনের মধ্যে সে কার্যকর করবে হলফনামার বিষয়গুলো, মানে চেক করে যদি যাচাই করে যদি ধরা পড়ে যারা মিথ্যা বলেছে। তো এই বিষয়গুলো ক্লিয়ার না আর কি। মানে যেখানে যেভাবে আসছে পত্রিকায় ক্লিয়ার না। এবং উনি যে মানে নির্বাচন কমিশন মেম্বারও যতটুকু বলেছেন সেখানে কিন্তু তার টোটাল পদ্ধতিগত বিষয়গুলো তুলে আসে না। হয়তো সামনে আসলে আমরা হয়তো আরও বিশ্লেষণ করতে পারবো। আর যেটা হলো না ভোটের ব্যাপার, সেই না ভোটের ব্যাপারে আমি বলছি কি আপনার, এটা আমি ওনার সাথে একমত, মানে আপনার সাথে একমত যে নির্বাচন কমিশন আপনি যদি না ভোট রাখেন তাহলে কিন্তু না ভোট আপনাকে সব জায়গায় রাখতে হবে। আপনি যদি একটা জায়গায় না ভোট রাখেন, এখন যদি 5টা প্রার্থী যদি খারাপ প্রার্থী হয়, এটা যেমন একটা ডিমিনেট তৈরি হবে, তখন তো পাঁচ খারাপ প্রার্থীর মধ্যে তো নাগরিকরা আর বাছাই করতে পারলো না দিয়ে বাছাই করতে পারলো না যে আমরা 5 জনকে নো বললাম, এমন তো হতে পারে এক। আর দ্বিতীয়ত হলো যে আপনি না ভোট যেখানে দিতে চাইলেন, যে যদি সিঙ্গেল প্রার্থী হয়, এখন না ভোটের ব্যবস্থা করার কারণে তো প্রার্থীরা সবাই জেনে ফেললো জিনিসটা যে আমি যদি সিঙ্গেল হই তাহলে কিন্তু আমার সাথে না কাজ করবে, তখন সে একটা দামি প্রার্থী নিয়ে আসবে। দামি প্রার্থী আনন্দ কোনো বিষয় না, কত ছোট ছোট পার্টি আছে, আপনি বললে 2-4-5 লাখ টাকা দিলে দামি প্রার্থী চলে আসবে। সুতরাং তখন তো তার পাশ করা একদম ইজি হয়ে গেল। নির্বাচন কমিশন কার সাথে আলাপ করে এগুলো করে আমি বুঝি না। মানে এই যে বিধানটা করলো না ভোটের, এটা একটা খুবই খারাপ বিধান হয়েছে যে আমি শুধুমাত্র ওই জায়গায় না ভোট রাখবো যে জায়গায় না ভোট রাখলে সে প্রার্থী যদি সিঙ্গেল প্রার্থী হয়। তো এটার কোনো কথা হলো? তাহলে দামি প্রার্থী এসে তো পাস করে দেবে। এটার আরেকটা দিকও আছে নাকি, মানে এভাবে ভাবা যায় কিনা, কেউ যদি সংঘবদ্ধভাবে ভোটটাকে বিতর্কিত করতে চায় বা ভোটটাকে সে মানে থামিয়ে দিতে চায়, এরকম সংঘবদ্ধভাবে যদি সারা বাংলাদেশেই না ভোট, বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় না ভোট জিতে গেল, তখন পরিস্থিতিটা আসলে কি হবে? এটাও আপনি চমৎকার একটা পয়েন্ট উঠাইছেন। মানে এটা তো হতে পারে। এখন যে ধরনের বিভাজন আছে সমাজের মধ্যে, সেই বিভাজনগুলো আমরা সবাই জানি। তো সো নানান কারণে নানানভাবে, শুধু বিভাজন না, নানান কারণে হয়। অনেক সময় রাজনৈতিক কারণ ছাড়াও হতে পারে। আমাদের এখানে অনেক ধরনের জিও পলিটিক্যাল ফ্যাক্টরও কাজ করছে কিন্তু এখন। তো সব কিছু মিলিয়ে আমি বুঝতে পারি না যে, আমার একটাই বড় প্রবলেম হলো সরকার যে সকল সিদ্ধান্তগুলো নেয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, খুব লিমিটেড লোকের সাথে আলাপ করছেন। মানে জনসাধারণ হতে তাদের, যেখানে আমরা ভাবছিলাম যে এরা গণতন্ত্রের পক্ষের শক্তি হওয়ার কারণে, ফেসিবাদের বিপক্ষ শক্তির কারণে এরা বেশি করে জনসাধারণের আলাপ করবে, এরা আলাপ করে খুব নির্ধারিত স্টেক হোল্ডারদের সাথে অথবা স্টেক হোল্ডারদের সাথে আলাপই করে না। তো এই ক্ষেত্রে তো এইভাবে তো মানে রাজনৈতিক পরিবর্তন আসবে না। এটা তো একদম একটা আপনার মানে আদর্শিক পরিবর্তনের চিন্তা হয়ে যাচ্ছে। না, মানে এই যে নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা হয়েছে, সেই কমিশনের জেসমিন টুলি একজন সম্মানিত সদস্য। আপনারা তো যে সুপারিশমালাগুলো দিয়েছেন সেগুলোর বেশিরভাগই নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আপনাদের সঙ্গে তো বিভিন্ন স্টেক হোল্ডারদের কথা হয়েছে, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নাকি? আমরা তো সরাসরি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বসিনি, রাজনৈতিক দলের সাথে সরাসরি আমাদের কথা হয়নি। আমাদের যেটা কথা হয়েছিল
সেটা রাজনৈতিক দল তাদের লিখিত প্রস্তাব দিছে, কিন্তু নির্বাচন কমিশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল। জি। এই ক্ষেত্রে অবশ্যই গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 নির্বাচনের মাদার আইন, মূল আইন যদি এটা হয়, তা এটার কোনো ধরনের পরিবর্তন সংযোজন বিয়োজন করার পূর্বে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কথা বলা উচিত। আমার ধারণা তারা খসড়াটা প্রস্তুত করেছে, খসড়া নিয়ে অবশ্যই তারা রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞ সুশীল সমাজের সাথে অবশ্যই তারা ফাইনালি বসবে। কারণ না ভোটে মেরিট ডিমেরিট দুইটাই আছে। ডিমেরিট আছে যে হ্যাঁ, এটা ইচ্ছা করলে কোন গোষ্ঠী, সে গোষ্ঠী হতে পারে, রাজনৈতিক দল হতে পারে, পুরো নির্বাচনটাকে ভণ্ডুল করে দিতে পারে। এমন হতে পারে যেটা বললেন যে হ্যাঁ, দামি ক্যান্ডিডেট দিয়ে তাহলে তার জন্য আরো পাস করা সহজ হয়ে গেল। ঠিক আছে, আমি জানি আমি একা হলে তো আমাকে না ভোটের সাথে করতে হবে, সেটা বরং আমি আমার দুইজনকে দামিকে বসাই দিলাম। এটা তো খুব নির্বাচনকে কলুষিত করতে হলে অনেক পন্থায় সেটা কলুষিত করা যায়। সেই জন্য আসলে সমাজের মধ্যে যেটা দরকার, যে আমাদের সচেতনতা বৃদ্ধি করার কাজে নির্বাচন কমিশনকে অধিক মনোযোগী হওয়া উচিত। ভোটারদের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের দূরত্ব যতটা কমিয়ে আনা যায়, যত তাদের সাথে কথা বলা, শুধু বড় বড় দলগুলোর সাথে না, ছোট ছোট দলগুলোর সাথে কথা বলার দরকার। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথেও কথা বলা দরকার, কারণ প্রত্যেকটা দিকে কিন্তু ভালো মন্দ আছে। যেমন বলা হচ্ছিল, হ্যাঁ, যদি এত ক্ষমতা ইলেকশন কমিশন দেয়, ইলেকশন কমিশন নিচে তো মিসইউজ করতে পারে, অবশ্যই প্রশ্ন উঠতেই পারে। তাই সেই জন্য সবাইকে যদি সম্পৃক্ত করা যায়, ম্যাক্সিমাম মানুষকে, সেক্ষেত্রে বিতর্কটা কম উঠবে। নির্বাচন কমিশনের সম্বন্ধে আস্থার জায়গাটা এখনো মানুষের পরিষ্কার হয়নি। ইলেকশন কমিশনের আস্থা, মানুষের ভোটের পর আস্থা, এই জায়গাগুলো আরো পরিষ্কার করা দরকার। জি, অধ্যাপক মাহবুবুর রহমান, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামী, আমি কোট করছি তাকে, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে। আবার জামাতের নায়েবে আমির তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা এখনো কাটেনি। মানে দলগুলোর এই শঙ্কা সংশয়, এগুলো নিয়ে আসলে কি বলবেন? এই শঙ্কা সংশয় আপনারও আছে কিনা? আমি তো এই বিষয়ে সেই তো ধরেন সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে কথা বলে আসতেছি যে নির্বাচন কমিশনের যে জেস্চার এবং তারা যখন গঠিত হয়েছে, এবং আজকে দেখলাম যে আমার সেই ধারণাটা কিছুটা বাস্তব হয়েছে। আপনি এই আরপিওটাকে সামনে নিয়ে আসলেন, কিন্তু এই আরপিওটাকে সামনে নিয়ে আসা খসড়া হোক, আপনি এর আগে কি ধরনের সিরিজ বৈঠক করেছেন এটা তো আমাদের চোখে পড়েনি। আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, আমার চোখে সেভাবে পড়ে নাই। যদি তারা গোপনে গোপনে করে থাকে সেটা অন্য কথা, কিন্তু সরবে কিছু হয়নি। তো এটা একটা এরকম একটা আরপিও সামনে নিয়ে আসলেন, সমাজের মধ্যে একটা আলোচনা চালু করে দিলেন আপনি। এবং নির্বাচন কমিশন তো একটা অফিসিয়াল বিষয়, এটা তো নির্বাচন কমিশন সংস্কার কমিশন করলেও কিন্তু হতো, যে তারা আলাপ আলোচনার মধ্যে রাখছেন, তাই তারা এটা বলতেছেন। কিন্তু নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার কমিশন আর আমি একরকম না, কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা কিন্তু আলাদা অফিস। তো নির্বাচন কমিশন যখন কোনো কথা বলে, এটা কিন্তু অনেকটাই অফিসিয়াল হিসেবে ধরে নিই আমরা, অফিসিয়াল হিসেবে ধরবো, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন তারা এই বিষয়গুলো যেগুলো সামনে নিয়ে আসলো, এগুলোর ব্যাপারে তারা যথেষ্ট হোমওয়ার্ক করেছে, সেটা তো এই ধারাগুলোর মধ্যে প্রমাণিত হয় না। এক নম্বর যেটা বললাম না ভোটের কারণে, আরেকটা যেটা বললাম যে নির্বাচন কমিশনের একচ্ছত্র আধিপত্য নির্বাচন বাতিল করার ক্ষেত্রে। তো এটা কোনো কথা হয় না, কোনো প্রতিষ্ঠানে একচ্ছত্র আধিপত্য থাকে নাকি? এটা একটা মেকানিজম থাকবে, কোন মেকানিজমের মাধ্যমে প্রত্যেক প্রার্থীর বা প্রত্যেকটা স্টেক হোল্ডারের জায়গা থাকবে, স্পেস থাকবে তার রিড অফ করার, যে সে কোথায় কোথায় তার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে সে যেতে পারে কিনা, সেগুলো ক্লিয়ারলি তাকে বলতে হবে। যদি মনে হয় যে না এটা ইনিশিয়ালি করবে, পরে কোর্টে যেতে পারবে, সেটা অন্য কথা, কিন্তু তাকে তো ক্লিয়ারলি বলতে হবে ব্যাপারটাকে। সেটা কিন্তু বলা হয়নি। আর আপনি যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উঠালেন, এই প্রেক্ষিতে বলছি, যে কারণে যে আমরা দেখলাম যে তারেক রহমান কিন্তু, জনাব তারেক রহমান প্রথম থেকে কিন্তু এই কথা বলে আসতেছেন যে নির্বাচন অত্যন্ত কঠিন হবে। আমিও ওনার সাথে একমত, এবং প্রথম থেকেই আমিও মনে করি এই নির্বাচনের মতো কঠিন নির্বাচন রাজনৈতিক দলগুলো খুব কম দেখবে। কারণ এখানে ভিতরে বাইরে সামনে পিছে এবং গোপনে সোপনে এত পরিমাণ এজেন্ট কার্যকর আছে মনে হয় দেখলে, যে তারা তাদের মধ্য থেকে এভাবে একটা সুষ্ঠু নির্বাচন বের করে আনার জন্য যে গার্ডস দরকার নির্বাচন কমিশনারদের এবং কমিশনারের, প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের, এবং যে ধরনের জেস্টার নাগরিকদের কাছে তারা
মানে যে ধরনের বার্তা মেসেজ দিয়ে এই রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে কিনা আমি কিন্তু কনভিন্স না। আপনারা কনভিন্স কিনা আমি জানি না, আমি কিন্তু কনভিন্স না। তো সেই জায়গাটা উপস্থাপন করার জন্য সেই ব্যক্তিত্ববান মানুষ কিন্তু সব জায়গায় লাগবে। এই ব্যক্তিত্ববান মানুষটা যদি ঠিক মতো জায়গায় মানে পদায়ন না হয়, আমরা কিন্তু এমন একটা চ্যালেঞ্জিং নির্বাচন করছি। আপনি যেটা বললেন, বাংলাদেশের দুটো বড় দল কিন্তু কথা বলতেছে। এইরকম একটা চ্যালেঞ্জিং নির্বাচন করার জন্য যে প্রস্তুতি দরকার এবং যেভাবে সেটাকে উপস্থাপন করার দরকার নাগরিকদের কাছে, এবং তার ফোকাস যেভাবে হওয়া উচিত, সেটা হচ্ছে কতটা অনেক লিমিটেড হচ্ছে। এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে সংশোধনীগুলো কথা বলা হচ্ছে, সেই সংশোধনীগুলো আমার কাছে একটা, আমি যদি বলি ওনাদের যদি ওনারা একটু হার্শ হই, তাহলে আমি বলি একদম ইমেচিওর প্রস্তাবগুলো আসছে। এগুলো নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হয়ে আসছে। সুযোগ এখনো আছে। অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জেসমিন টুলি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে। এ ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।